হ্যালো বন্ধুরা, জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের সকলকে জানাই আরও একবার স্বাগত। আজকের ক্লাসে তোমাদের সঙ্গে যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হলো পলিস বলতে কি বোঝো বা হোয়াট ডু ইউ মিন বাই পলিস। এই বিষয়টা নিয়ে কিন্তু আজকের ক্লাসে তোমাদের সঙ্গে আলোচনা করব। তবে আজকের ক্লাসটি শুরু করার আগে তোমাদেরকে একটা ছোট্ট ইনফরমেশন দিয়ে রাখি। দেখো, তোমরা যারা যারা ভাবছো আমাদের সঙ্গে এই সেমিস্টারে অনলাইনে যুক্ত হবে, তারা কর্নারে দুটো নাম্বার দেখতে পাচ্ছ, 7076398606 এবং 6295916282। এই নাম্বার দুটি হলো আমাদের জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের অফিসিয়াল হেল্পলাইন নাম্বার। তোমরা যারা যারা ভাবছো আমাদের সঙ্গে অনলাইনে যুক্ত হবে, তারা কিন্তু এই নাম্বার দুটির মধ্যে যে কোনো একটি নাম্বারে যোগাযোগ করে আমাদের সঙ্গে যুক্ত হয়ে যেতে পারো। এছাড়াও তোমাদের এই সেমিস্টারের যে কোর্স ফিটা রাখা হয়েছে সেটা হলো মেজরের কোর্স ফি রয়েছে 1199 এবং মাইনরের কোর্স ফি রয়েছে 699। এই ছিল পুরো ইনফরমেশনের বিষয়। এবার সরাসরি আলোচনার বিষয় শুরু করছি। দেখো, প্রথমত পলিস বলতে বুঝিয়ে থাকে হচ্ছে নগর রাষ্ট্রকে। এক কথায় যদি বলি, এই পলিস বলতে কিন্তু নগর রাষ্ট্রকে বোঝানো হয়। তবে ডিটেলসটা কি রয়েছে দেখো, প্রথমত বলা যায় যে এই যে পলিস বা গ্রিক যে পলিস, এই গ্রিক পলিস শব্দের ইংরেজি অনুবাদ করা হয়েছে সিটি স্টেট বা নগর রাষ্ট্র হিসেবে। তাহলে পলিস, গ্রিক পলিস শব্দটির ইংরেজি অনুবাদ কি করা হয়েছে? সিটি স্টেট, যেটাকে কি বলা হচ্ছে? নগর রাষ্ট্র। অর্থাৎ এই পলিস বলতে কিন্তু নগর রাষ্ট্রকে বুঝিয়ে থাকে। এছাড়াও কি, কারণ প্রত্যেক পলিসে কিন্তু কেবল একটি করে নগর থাকতো এবং এক পলিস কিন্তু অন্য পলিস থেকে সম্পূর্ণরূপে কিন্তু আলাদা ছিল। অর্থাৎ প্রত্যেক এই যে পলিস রয়েছে, যেটাকে নগর রাষ্ট্র বলা হচ্ছে, প্রত্যেক পলিসে কি হতো? একটা করে কিন্তু নগর থাকতো এবং একটা পলিস কিন্তু অন্য পলিস থেকে সম্পূর্ণরূপে বা বলা যায় যে সম্পূর্ণ কিন্তু আলাদা ছিল। অর্থাৎ এক পলিস এবং অন্য পলিসের মধ্যে কিন্তু কোনো রকমের মিল ছিল না। এক পলিস অন্য পলিস থেকে কিন্তু সম্পূর্ণ আলাদা ছিল। এছাড়াও কি, রাজা বংশাধিকার বলে এখানে কি করতো? শাসন পরিচালনা করতেন। তবে কি হতো? জনগণের না পছন্দে রাজাকে কিন্তু পদচ্যুত করা কিন্তু যেত। অর্থাৎ এখানে কি হতো? রাজা কিন্তু বংশাধিকার বলে কি করতো? এখানে কিন্তু শাসনটা পরিচালনা করত। তবে কি হতো? জনগণের যদি কোনো কারণবশত রাজাকে পছন্দ না হতো, তখন কিন্তু সেই জনগণ রাজাকে কিন্তু পদচ্যুত কিন্তু করতে পারতেন। ঠিক আছে। এছাড়াও কি, প্রাচীন গ্রিক লেখকদের রচনায় পলিস এর কিন্তু সংজ্ঞার্থ পাওয়া যায় না। অর্থাৎ প্রাচীন যে সমস্ত গ্রিক লেখকরা রয়েছেন, তাদের যে বিভিন্ন রচনাগুলি রয়েছে, সেই সমস্ত রচনার মধ্যে কিন্তু এই যে পলিস, এই পলিসের কিন্তু সংজ্ঞার্থ বা যে সংজ্ঞাটা রয়েছে সেটা কিন্তু পাওয়া যায় না। এছাড়াও কি, তবে অ্যারিস্টটল কিংবা পৌসেনিয়াসের লেখায় কোন শহরকে নগর রাষ্ট্র বা পলিস বলা যাবে, নগর রাষ্ট্রের অত্যাবশ্যক শর্ত কি হওয়া বাঞ্ছনীয় তার কথা পাওয়া যায়। অর্থাৎ আমরা বিভিন্ন যে প্রাচীন গ্রিক যে সমস্ত লেখকেরা রয়েছেন, তাদের রচনা থেকে কিন্তু পলিসের যে সংজ্ঞাটা রয়েছে সেটা পাওয়া যায় না ঠিকই, কিন্তু অ্যারিস্টটল কিংবা যে পৌসেনিয়াসের মতো যে লেখকরা রয়েছেন, তাদের যে লেখাগুলি রয়েছে সেখানে বলা হয়েছে যে কোন শহরকে নগর রাষ্ট্র বা পলিস বলা যাবে বা নগর রাষ্ট্রের অত্যাবশ্যক শর্ত কি হওয়া বাঞ্ছনীয়, এই সমস্ত বিষয়গুলি কিন্তু পাওয়া গেছে। এছাড়াও কি দেখো, খ্রিস্টীয় 170-এর দশকে পৌসেনিয়াস মধ্য গ্রিসের ছোট শহর পেনোপিয়াসকে নগর রাষ্ট্র আখ্যা দিতে রাজি ছিলেন না। অর্থাৎ খ্রিস্টীয় 170-এর দশকে পৌসেনিয়াস কি ছিল? মধ্য গ্রিসের যে ছোট শহর ছিল পেনোপিয়াসকে নগর রাষ্ট্র আখ্যা দিতে রাজি ছিলেন না। কেন ছিলেন না? তার পিছনে বেশ কিছু কারণ ছিল নিশ্চয়ই। দেখো, সেই কারণের মধ্যে বলা যায় যে তার কারণ, এই শহরে ছোট বড় বাড়ি নেই, জিমনাসিয়াম নেই, প্রেক্ষাগৃহ নেই, বাজার নেই, জলস্তম্ভ নেই, নাগরিকরা এখানে ছোট ছোট ঝুপড়িতে বাস করে। সুতরাং নগর রাষ্ট্র কেবল জনসমষ্টির সমাবেশ নয়, সেখানে নাগরিক জীবনের সুযোগ সুবিধা সংক্রান্ত শর্তগুলি উপস্থিতি থাকা আর কি আবশ্যিক। অর্থাৎ এখানে কি বলা হয়েছে দেখো, প্রথমত খ্রিস্টীয় 170-এর দশকে পৌসেনিয়াস মধ্য গ্রিসের ছোট যে শহর ছিল পেনোপিয়াসকে নগর রাষ্ট্র আখ্যা দিতে রাজি ছিলেন না। তার কথাই কি ছিল যে কারণ, তার কথাই আর কি এই শহরে আর কি বড় বড় বাড়ি নেই, কোনো জিমনাসিয়াম ছিল না, প্রেক্ষাগৃহ ছিল না, বাজার ছিল না, জলস্তম্ভ ছিল না, যেখানে কি হচ্ছে? নাগরিকরা ছোট ছোট ঝুপড়িতে বসবাস করছে। ঠিক আছে। যার জন্য কি এই যে
পৌসেনিয়াস মধ্য গ্রিসের আর কি ছোট শহর পেনোপিয়াসকে নগররাষ্ট্র আখ্যা দিতে রাজি ছিলেন না। তার কারণ তিনি কি বলেছেন যে সুতরাং নগররাষ্ট্র শুধুমাত্র যে জনসমষ্টির সমাবেশ সেটা কিন্তু না, যেখানে আর কি নাগরিক জীবনের সুযোগ সুবিধা সংক্রান্ত বিভিন্ন শর্তগুলির কিন্তু উপস্থিতিটা আবশ্যিক হয়ে পড়ে। ঠিক আছে, এছাড়াও কি আর বলা যায় দেখো, যে অ্যারিস্টটল তার পলিটিক্স গ্রন্থে যে নগর রাষ্ট্রের 4টি অপরিহার্য উপাদানের কথা কিন্তু বলেছেন। এবার এই 4টি অপরিহার্য উপাদান কি ছিল দেখো, মূলত অ্যারিস্টটলের এই যে একটা বিখ্যাত গ্রন্থ রয়েছে কিন্তু যে পলিটিক্স, এই গ্রন্থটা কিন্তু অ্যারিস্টটল একটা বিখ্যাত গ্রন্থ। তো সেই গ্রন্থের মধ্যে অ্যারিস্টটল কি বলেছেন যে নগর রাষ্ট্রের 4টি উপাদানের অপরিহার্য উপাদানের কথা বলেছেন। তো সেই 4টি অপরিহার্য উপাদান কি রয়েছে দেখো, প্রথম উপাদানটা রয়েছে হচ্ছে যে স্বাস্থ্য, দ্বিতীয় উপাদানটা রয়েছে হচ্ছে যে প্রতিরক্ষা, 3 নম্বর উপাদানটা রয়েছে যে রাজনৈতিক ক্রিয়াকলাপের জন্য উপযুক্ত পরিবেশ, এবং 4 নম্বর উপাদানটা রয়েছে কিন্তু যে সৌন্দর্য। অর্থাৎ অ্যারিস্টটল তার পলিটিক্স গ্রন্থে কি বলেছেন যে নগর রাষ্ট্র অর্থাৎ পলিস বা নগর রাষ্ট্রের 4টি অপরিহার্য উপাদানের কথা। প্রথম উপাদান কি স্বাস্থ্য, দ্বিতীয় উপাদান প্রতিরক্ষা, 3 নম্বর উপাদান রাজনৈতিক ক্রিয়াকলাপের জন্য উপযুক্ত পরিবেশ, এবং 4 নম্বর উপাদান হচ্ছে সৌন্দর্য। তো পলিস বলতে কি বোঝায় বা পলিসের মধ্যে বিভিন্ন বিষয়গুলি কি কি রয়েছে, এটা নিয়ে কিন্তু আজকে আমার ক্লাস এতটাই ছিল। ইনফরমেশন এটা কিন্তু ভিডিওর শুরুতেই আলোচনা করে রেখেছিলাম। চলো আজকের ক্লাস এতটাই, দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংকস ফর ওয়াচিং।